আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ongonarbayna। আশা করি সবাই ভালো আছেন। একদিন আগে আমি একটা উলের শালে পেন্টিং করেছিলাম, যেটার ছবি আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি। তো শালটা পেন্টিং করার সময় আমার কিছু বিষয়ে নজরে আসলো এবং আমার মনে হলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে যেহেতু এখন শীতকাল, অনেকেই উলের শালে পেন্টিং করা শুরু করে দিয়েছেন এবং একটা প্রশ্ন ছিল যে উলের শালে পেন্টিং করলে সেটা শক্ত হয়ে যায় কিনা, বা কেন পেন্টিং করার পরে শক্ত হয়ে যাচ্ছে। এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছিলাম, মানে অনেকেই কমেন্ট করেছিলেন। তো এই ভিডিও থেকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি লাইট পেস্ট কালারের শালটাতে পেইন্ট করেছিলাম এবং এই শালটা পেইন্ট করার পরে বেশ সফট হয়েছে। এবং এই যে সফট হলো, এটা আমি কিভাবে করলাম, এবং এখানে যদি আপনারা একটু দেখেন ক্লোজ শটে, আমি কিছু কিছু জায়গা দেখাবো যেখানে দেখলে মনে হচ্ছে যে সাইডে হালকা পরিমাণে একটু ছড়িয়েছে। যেহেতু এটা উল, তো এটা এরকম হবে, এটা দূর থেকে বোঝাও যাবে না। আবার কিছু জায়গায় দেখবেন যে একেবারেই কোথাও ছড়ায় নেই, ঠিক আছে। আর এই যে পুরো শালটা, এটা পেন্টিং দেখলে বুঝতে পারছেন যে এটা কিন্তু কোথাও অস্বাভাবিকভাবে রঙটা ছড়িয়ে নষ্ট হয়ে যায়নি এবং পুরো পেন্টিংটা খুব সুন্দরভাবেই বসেছে। আর এটার ব্যাক সাইডটা একটু আমি আপনাদেরকে দেখাবো। শালের পিছন সাইডে কিন্তু রং বের হয়ে আসে নাই খুব একটা, ঠিক আছে। তো এবং এটা সফট হয়েছে। তবে এখানে একটা কথা হচ্ছে যে আমরা যখন নর্মালি কোনো সুতি কাপড়ে পেন্টিং করি, তখনও কিন্তু যে জায়গাটা আমরা মানে পেইন্ট করি ওই জায়গাটা সামান্য মানে একটু মোটা হয়ে যায়, কারণ যেহেতু রং পড়েছে। হ্যাঁ, তো আর উলের শালটা যেহেতু মোটা ফেব্রিক, তারপরেও ওখানে রং পড়লে তো একটু শক্ত হবেই, এটা বুঝতে হবে। তবে অস্বাভাবিক এমন শক্ত হবে না যেটা গায়ে পড়লে খারাপ লাগে। আর এই যে আমি পেন্টিংটা করেছি, এই পেন্টিংটার জন্য আমি যেভাবে রংটা বানিয়ে নিয়েছি, যে এটা এতটা সফট হলো কিভাবে, তো আমি আপনাদেরকে সেই রংটা দেখাতে চাই, ঠিক আছে। তো আমি এখন সেই রংটা দেখাবো। দেখুন এই রংটার ঘনত্ব কতটা মানে পাতলা। আমি এটা আসলে একটামিন রং এতটা পাতলা করে করলে অনেক সময় নিচের দিকে রংটা জমে যায়, তখন একটু এটাকে নাড়াচাড়া করলে আসলে একটু এই যে ঘনটা বোঝা যাবে। এটা কিন্তু বেশ অনেক মানে তরল একটা রং, ঠিক আছে। আমি এটা শুধুমাত্র এনকে বাইন্ডার এবং সামান্য পরিমাণের হোয়াইট পেস্ট ইউজ করেছি। এখানে আমি আর কোনো কিছু ইউজ করিনি। এটা এনকে বাইন্ডারের সাথে সামান্য হোয়াইট পেস্ট ইউজ করেছি এবং এখানে আমি বেশ কয়েকটা রং ইউজ করেছি। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করব, সেটা হচ্ছে এই দেখুন, এটা ছিল একটা বেগুনি কালার। হ্যাঁ, মানে বেগুনি বলতে এটা আসলে একটু পার্পল টাইপের কালার। তো এখানে রংটা অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে নিচের দিকে দেখেন কিছুটা ভারী যে অংশ, মানে হোয়াইট পেস্ট যে ছিল ওটা নিচের দিকে চলে আসছে এবং রঙের যে তরল অংশটা এটা উপরের দিকে চলে আসছে। এটা যখন আমি গুলিয়ে নিব তখন দেখেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাচ্ছে। তো একরামিন রং সবসময় বলি যে আপনারা যখন কালারটা করবেন তখন সুন্দরভাবে গুলিয়ে নেবেন। এই রংটাও কিন্তু বেশ অনেকটা পাতলা, শুধুমাত্র এনকে বাইন্ডারের সাথে অল্প পরিমাণের হোয়াইট পেস্ট আমি ইউজ করেছি। এখন হোয়াইট পেস্ট ইউজ করলে অনেক সময় দেখা যায় যে কালারটা বেশি শক্ত হয়ে যাচ্ছে। এখন এখানে একটা বিষয় আছে, আপনারা যখন হোয়াইট পেস্ট কিনবেন বাজারে, তখন দেখবেন যে কিছু হোয়াইট পেস্ট আছে যেটা একেবারেই টুথপেস্টের মতন, মানে ওই রকমভাবেই ঘন। তো ওরা যেটা করে, ওরা হচ্ছে ওই টিটি পাউডারের মধ্যে একটু বেশি পরিমাণে এপ্রিটন দিয়ে দেয়, যে কারণে ওটা অনেক বেশি পেস্টের মতন লাগে। হ্যাঁ, হোয়াইট পেস্ট তো পেস্টের মতন হবেই, কিন্তু ওইটা একটু বেশি পরিমাণের ঘন লাগে, কারণ ওটার মধ্যে ইয়েটা বেশি দেওয়া হয়, এপ্রিটনটা বেশি দেওয়া হয়। আর নর্মালি যখন আপনি হোয়াইট পেস্টটা কিনতে যাবেন তখন দেখবেন যে এপ্রিটনের পরিমাণ কম থাকলে ওটা কিন্তু
অতটা মানে ঘন হবে না, পেস্টের মতো ঘন হবে না। পেস্ট যেমন টিউব থেকে বের করলে যেরকম ঘন, ওরকম ঘন হবে না। তো যেই হোয়াইট পেস্টের মধ্যে এপ্রিটনের পরিমাণটা বেশি থাকে, সেই হোয়াইট পেস্টটা যখন আপনি ফেব্রিকে ইউজ করছেন, তখন কিন্তু দেখা যায় যে ফেব্রিকটা একটু মানে বেশি হার্ড হয়ে যায়। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ফেব্রিকে মানে কালার করার সময় আমরা এপ্রিটনটা ইউজ করতে বলি ঘনত্ব ঠিক রাখার জন্য। যখন বেশি তরল হয়ে যাচ্ছে রঙটা, ওইটাকে মানে ইয়ে করার জন্য, কি বলে, ওইটার ঘনত্বটা বাড়ানোর জন্য বলি, যে কারণে মানে রঙটা কিন্তু ছড়িয়ে যায় না। এখন বলতে পারেন যে আমি এখানে এপ্রিটন ইউজ করিনি, তারপরেও কেন রঙটা সেভাবে ছড়ালো না। পেইন্টিং যখন আমি করেছি, তখন এই শালটার ক্ষেত্রে, যেহেতু এটা একটা লাইট কালার শাল, তো লাইট কালার শালে আমি যেখানে মানে হোয়াইট পেস্টটা ইউজ করেছি, হোয়াইট পেস্ট ইউজ করেছি কিছু কিছু জায়গায় এখানে রঙের পরিমাণটা একটু, কালারের পরিমাণটা একটু কমানো বাড়ানো। যেমন দেখা গেছে যেটা ম্যাজেন্টা কালার, এখানে আমি 2 ধরনের ম্যাজেন্টা মানে গোলাপি কালার ইউজ করেছি, একটা একটু ডিপ, একটা লাইট। যেটা লাইট ওইটাতে আমি হোয়াইট পেস্টটা মিশাতে হয়েছে এবং রঙের পরিমাণ কম দিতে হয়েছে। হলুদে হোয়াইট পেস্ট মেশাতে হয়েছে। আমি এখানে সবুজেও সামান্য হোয়াইট পেস্টটা মিশিয়ে নিয়েছি, কালারের একটা সুন্দর কালার কম্বিনেশন আসার জন্য। তারপরে হচ্ছে গিয়ে যখন আমি পেন্টিংটা করেছি, দেখেন আমার পিছন দিকে যে রঙটা ছড়িয়ে যায়নি, তার কারণ হচ্ছে আমি ব্রাশ দিয়ে খুব উপর সাইডে হালকা করে পেন্টিংটা করেছি, মানে খুব ডাবিয়ে ডাবিয়ে ব্রাশটাকে পেইন্ট করিনি। আর এখানে যেহেতু আমার অতিরিক্ত পরিমাণের হোয়াইট পেস্ট দিতে হয়নি, কারণ এই শালটা হচ্ছে একটা লাইট কালারের শাল, ঠিক আছে? তো লাইট কালারের শালে কাজ করতে গেলে আপনার এপ্রিটন কিন্তু সেভাবে দিতে হচ্ছে না, হোয়াইট পেস্টটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু হোয়াইট পেস্টের মধ্যেও আমার এপ্রিটনের পরিমাণ কম ছিল, যে কারণে এটা ছড়ায়ও নাই, আবার কিন্তু কালারটাও ঠিক আসছে এবং নিচের দিকেও কিন্তু কালারটা খুব একটা যায়নি। যে কারণে শাড়ি বা যে কোনো একটা ফেব্রিক, তারপরে হচ্ছে শাল, এইসব ক্ষেত্রে যখন আমরা মানে ডিপ কালারটা চুজ করি, ডিপ কালারের তারতম্যটা মানে ঠিক রাখার জন্য, কালার মিক্সিংয়ের জন্য আমাদের যে কেমিক্যাল ইউজ করতে হয়, লাইট কালারের জন্য কিন্তু সেই কেমিক্যালগুলো অতটা পরিমাণে ইউজ করতে হয় না। অনেকে বলে যে আপু আপনি লাইট কালার ইউজ করলেন, তারপরেও এখানে আপনি হোয়াইট পেস্ট দিলেন। হ্যাঁ, হোয়াইট পেস্ট দিলাম কারণ আমি এই শালে কোনো এপ্রিটন ইউজ করব না। মানে হোয়াইট পেস্টের মধ্যে ন্যাচারালি যে অল্প পরিমাণের এপ্রিটন মেশানো আছে আমার হোয়াইট পেস্টটাতে, আমি ঠিক ওইটুকুই রাখবো। এর থেকে অতিরিক্ত হোয়াইট পেস্ট আমি মানে এপ্রিটন আমি ইউজ করিনি, যে কারণে এটা এতটা সফট হয়েছে, ঠিক আছে? আর আরেকটা বিষয়, যারা আমার ব্লু কালার শালটা দেখেছিলেন, অনেকে বলেছেন যে আপু আমি এরকম করেছি তাও হার্ড হয়েছে। হার্ড কিছুটা হবেই, কারণ কি ওইটার মধ্যে সাদা রঙটা আমরা হোয়াইট পেস্টের সাথে এপ্রিটনটা মিলিয়েছিলাম যাতে ছড়িয়ে না যায়। ডেইজি ফুলের একটা পেন্টিং, ওখানে যদি ছড়িয়ে যেত দেখতে আরও অনেক বিশ্রী লাগতো। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু এপ্রিটনের পরিমাণটা এই শালের থেকে ওই শালে বেশি ছিল, রঙটা যাতে না ছড়ায় তাহলে দেখতে খারাপ লাগবে, এজন্য আমরা এপ্রিটনটা ইউজ করেছিলাম, যে কারণে এটা থেকে ওইটা একটু হার্ড হয়েছে বেশি। আর শালে পেন্টিং করতে গেলে সামান্য হার্ড হবেই, এটা আসলে মানে ওভাবে বলা যাবে না। তবে মানে এই হার্ডটা এমন না যে আপনার পড়তে খুব অসুবিধা হবে, ঠিক আছে? দেখলেই বুঝতে পারছেন যে এটা কিন্তু আসলে ওই রকমভাবে হার্ড না, যেটা মানে পড়তে খুব অসুবিধা হবে, আনইজি হবে, সেরকম না। আর আরেকটা বিষয়, লাইট কালারে পেন্টিং করার পরেও আমি হোয়াইট পেস্টটা কেন ইউজ করেছি, সেটার আরেকটা কারণ হচ্ছে এখানে আমি এপ্রিটনটা আমি বাদ দিয়েছি। আর হোয়াইট পেস্টটা যেহেতু পেস্ট জাতীয়, ওইটা যখন আমি কালারের সাথে ইউজ করেছি, তখন ওইটাও কিন্তু আমাকে রঙটা বেশি একটা ছড়াতে দেয়নি, ঠিক আছে? রঙটাকে খুব মানে ওইটাকে কি বলবো, এটাকে খুব বেশি ছড়াতে দেয়নি, একটা লিমিটের মধ্যেই রাখছে। আমি যেভাবে পেন্টিং করতে চাইছি, তুলিটা ঘুরিয়েছি সেভাবেই রেখেছে। আর হোয়াইট পেস্টটাও কিন্তু মানে পেস্টের মতনই, যেটা আপনার ওইটার মধ্যেও এপ্রিটন থাকে কিন্তু কম পরিমাণে থাকে, এই জন্য আমি এক্সট্রা কোনো এপ্রিটন ইউজ করিনি, ঠিক আছে? তো এপ্রিটন না ইউজ করেও আপনি এরকম লাইট কালার শালে সুন্দরভাবে খুব সফটভাবে পেন্টিংটা করতে পারবেন। আমি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা আছেন, ভাইয়ারা আছেন, যারা বলেন যে
পেইন্টিং করতে গেলে খুব সফট পেইন্টিং মানে কিভাবে করা যায়। অনেক সময় ফেব্রিক অনুযায়ী কিন্তু অনেক পেইন্টিং সফট হয়, আবার হচ্ছে একটু হার্ড হয়। যেমন উলের শালটাতে যেভাবে পেইন্টিংটা মানে একটু হার্ড হয়েছে, এটা যদি আপনি আবার মসলিনে করতেন তাহলে দেখা যেত যে মানে পিওর মসলিনে করলে ওইটার ফেব্রিকটা অনেক সফট, এবং ওখানে যখন একদম পাতলা করে রঙটা বানিয়ে আপনি করতেন তখন ওটা অনেক সফট হতো। ঠিক আছে, আমি একটা কথা আপনাদের সবসময় বলি যে ফেব্রিক অনুযায়ী রঙের ঘনত্ব কম বেশি হয়। ঠিক আছে, তো যখন আমরা সেমি মসলিনে কাজ করি বা পিওর মসলিনে কাজ করি তখনকার রঙের ঘনত্বটা আমরা যে পাতলাটা রাখি, রঙটা যতটা পাতলা রাখি খুবই সফট হয়। হাফ সিল্কের মধ্যেও কিন্তু সফট করে কাজ করা যায়। ঠিক আছে, এখন রঙের ঘনত্ব অনুযায়ী ডিজাইন যখন করা হয় তখন দেখা যায় যে রঙের ঘনত্ব কোথাও বেশি রাখতে হয়, কোথাও কম রাখতে হয়। আমি যে মোটিভ নিয়ে কাজ করছি ওই মোটিভের ক্ষেত্রে আমি যে রঙটা বানাবো সেখানে আমি এপ্রিটনটা দিব কিনা, যে ফেব্রিকের যে কালারটা আছে সেই কালারটার জন্য আমাকে রঙটা কিভাবে বানাতে হবে, সেটা ডিপ কালার নাকি লাইট কালার, এই সব কিছুর উপর বিবেচনা করেই কিন্তু কালার মেকিং করা হয় এবং তারপরে ফেব্রিকে পেইন্টিংটা করা হয়। এখন দেখুন, আপনার যদি ধরুন কোনো একটা ফেব্রিকে গ্লু লেগে গেল, গ্লু, যে কোনো গ্লু, তো গ্লু লেগে যাওয়ার পরে ওখানে কি একটু হার্ড হয় না? তো এনকে বাইন্ডারটা কি বাবা, এটাও তো এক ধরনের গ্লু, তাই না? এপ্রিটনটা যেরকম গ্লু, ওইটা একটু মানে থিক গ্লু, একটু মোটা টাইপের গ্লু, একটু ঘন টাইপের গ্লু, যে কারণে ওটা দিলে ওই সমস্ত জায়গাটা একটু বেশি মোটা লাগে। ঠিক আছে, বেশি মোটা মানে পরিমাণের উপরে নির্ভর করবে, কম দিলে কম লাগবে, বেশি দিলে বেশি লাগবে। এটা একটা সেন্সের ব্যাপার যে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ দিলে আমার কেমন হচ্ছে আর কি। কালার করতে করতে এটা বুঝে ফেলবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার যখন আপনি এনকে বাইন্ডার দিচ্ছেন, এনকে বাইন্ডারটা কি? এনকে বাইন্ডারও তো গ্লু, তাই না? এটাও তো ফেব্রিকের গ্লু। অনেক সময় কিন্তু এনকে বাইন্ডার দিয়েই কিন্তু অনেক কিছু পেইন্টিং করে ফেলা যায়, অন্য কোনো কেমিক্যালের দরকার হয় না। তো এটাও তো গ্লু, তাই না? গ্লু বলেই তো এটা রঙটাকে আটকে রাখে। আপনি যদি শুধুমাত্র অ্যাক্রিলিক কালারটা কোথাও লাগিয়ে দেখেন ওটা ধোয়ার সাথে উঠে যাবে, কিন্তু আপনি শুধুমাত্র যদি আপনার ভালো মানের বাইন্ডার বা এনকে হয়, অনেক সময় দেখা যায় যে এনকে বাইন্ডারে ভেজাল থাকার কারণে রঙটা করার পরে উঠে যায়, এবং তারপরে অনেকে বলেন যে আমি তো অ্যাক্রিলিক কালার কিনেই রং করেছি তারপরে উঠে যাচ্ছে। এখন আমি এটা কিভাবে বুঝবো যে আপনাকে দোকানদার ভেজাল প্রোডাক্ট দেয় নাই? ঠিক আছে, অনেকে বলেন আপু আমি তো আপনার মতন করেই মানে রঙটা বানিয়ে করেছি, কিন্তু তারপরে রং উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এটা তো আসলে আমারও জানার কথা না যে আপনি যে রঙটা কিনেছেন ওটা আসলে মানে নাম্বার 1 কিনা, আমি কিভাবে বুঝবো? যেমন আমরা যে সমস্ত জায়গা থেকে কেমিক্যালগুলো আনি ওরা আমাদের বেশ পরিচিত, এবং ওদের কাছ থেকে আমরা নাম্বার 1 সমস্ত কেমিক্যালগুলো আনি, এবং বলা থাকে যে প্রাইস আপ ডাউনের সাথে সাথে আপনি প্রাইস বাড়ান, সমস্যা নাই, কিন্তু আমাকে 1 নম্বর জিনিসটাই দিতে হবে। এবং এখন পর্যন্ত যারা আমাদের কাছ থেকে মানে অ্যাক্রিলিক কালার নিয়েছেন, এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো খারাপ রিভিউ পাই নাই যে রঙটা উঠে যাচ্ছে। আর আমরা যে পেইন্টিংটা করে ক্লায়েন্টকে দিচ্ছি, ক্লায়েন্টও কখনো বলে নাই যে ধোয়ার পরে কালারটা উঠে যাচ্ছে। এখন এই সাধারণ কথাটাই আমি আসলে শেষে বলবো যে এনকে বাইন্ডারও কিন্তু একটা গ্লু। গ্লু যে কোনো জায়গায় লাগলে ওখানে একটু হার্ড মনে হবে, তবে গ্লুয়ের পরিমাণটা কম আর বেশি। অনেক জায়গায় আমরা কাপড় ভেদে কিছু কিছু জায়গায় আমরা কেমিক্যালের ইউজ বেশি করি, কিছু কিছু জায়গায় কম করি। কিছু কিছু জায়গায় কালারের ঘনত্ব বেশি থাকে, কিছু কিছু জায়গায় কম থাকে। লাইট কালারে এক রকমের থাকে, ডিপ কালারে এক রকমের থাকে। তো কাপড় ভেদে, কাপড়ের রং ভেদে আমাদের বিভিন্ন রকমের কালার বানিয়ে নিতে হয়, এটা বুঝতে হবে। আর যারা নতুন তারা কাজ করতে করতে ইনশাল্লাহ বুঝে যাবেন, সমস্যা হবে না। আজকের মতো এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি প্রতিবার কথা দিই নিয়মিত এখন থেকে ভিডিও দিব, কিন্তু তারপরেও আমার মানে দেরি হয়ে যায়। দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আসলে অনেক সময় কাজের প্রেশারে আমি ভিডিও মানে করার পরেও ওটা এডিট করে যে আমি ইউটিউবে দিব সেই সময়টা অনেক সময় হয়ে ওঠে না। যেমন দেখেন, আমি লাস্ট ভিডিওটা দিয়েছি কাঠগোলাপের একটা শাড়ির ভিডিও দিব, কিন্তু এই শালটা পেন্টিং করার পরে এটার মধ্যে যে মানে ব্যাপারগুলো আমার মাথায় আসছে,
যে এখন শীতকাল, অনেকেই শাল বানাচ্ছে, তো এইটা আসলে জানানো দরকার। তো আমি ওই ভিডিও দেওয়ার আগে এই ভিডিওটা আপলোড করে ফেলছি, ঠিক আছে? ইনশাল্লাহ ওইটাও আসছে, কিন্তু এটা আমি আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম। শীতকাল এখন শুরুর দিকে, তো সবাই কম বেশি শাল বানাবে। আশা করি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।